আমরা ট্রেক শুরু করেছি গঙ্গোত্রী থেকে গোমুখের দিকে। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে জঙ্গল, আর এখানে ছোট ছোট পাখি আছে, দারুণ সাউন্ড করছে পাখিদের মানে কলতান বা কাকলি যেটাকে বলে আর কি, সেটা শোনা যাচ্ছে। আর পাশ থেকে ভাগীরথী চলেছে, ভাগীরথীর সাউন্ডও বেশ এখান থেকে বোঝা যাচ্ছে। এইখানে পাশাপাশি দুটো পিক, আর এই যে একটা ভি শেপ তৈরি করেছে। এগোই এবার। ওই নিচে কিছু ফরেস্ট বাংলো আছে দেখা যাচ্ছে, আর এই যে রাস্তা পাইনের বনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই গাছটা বেশ লাগছে দেখতে, একটাই গাছ কেমন ভাবে উঠে গেছে উপরে। এটা নিচ দিয়ে যাব। এই জায়গাটা অন্ধকার মতো লাগছে। গাছগুলো বেশ মোটা, পুরোটাই পাইন গাছ। এখানে দু ধরনের পাইন দেখা যাচ্ছে, চির পাইন আর এই নর্মাল পাইন। এই সামনেই একটা চির পাইন গাছ, এই যে এটা হচ্ছে চির পাইন। পথে ঘোড়ার রাস্তা বল, প্রথম দেখলাম, এতক্ষণ কোনো ঘোড়া দেখিনি। এই যে গ্রামের লোকেরা এখানে ঘোড়ার রাস্তা বল তৈরি করে রেখেছে। এই যে ভাগীরথী পিক দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের রাস্তা চলছে। আমরা ট্রেক শুরুর মেন প্রবেশদ্বারের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ভাগীরথী পিক দেখা যাচ্ছে। ঠিক এটাকে অনেকটা নীলকণ্ঠ পিকের মতো দেখতে লাগছে, একদম পিরামিডের মতো। দেখি যত সামনে যাব তত আরো ভালোভাবে বুঝতে পারবো কোন পিকটা আমরা দেখতে পাচ্ছি, ভাগীরথী না শিবলিঙ্গ। এখনো আমরা গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে রয়েছি। এখন আমরা মেন ট্রেক রুটে প্রবেশ করিনি, চলছি। আমাদের ট্রেক চলছে, এখনো মেন প্রবেশদ্বারে যাব, সেখানে গিয়ে চেকিং হবে, তারপর আমরা আমাদের মেন ট্রেকটা চালু করতে পারবো। এখানে ভিউ খুব সুন্দর, পাইন গাছ, পাইন এবং চির পাইন এই দু ধরনের গাছই এখানে দেখতে পাচ্ছি। চির পাইনগুলোতে ছোট ছোট ফল ধরেছে। এগোচ্ছি, সামনে পাথুরে রাস্তা, সাবধানে যেতে বলছে। ভিডিও করলে তো শুধু ভিডিও দিয়েই তাকিয়ে থাকি, সেই জন্য। একটা জায়গায় এসেছি, জায়গাটা রাস্তাটা অদ্ভুত, অনেকটা সেই বসুধারা যাওয়ার রাস্তার মতো। এখান থেকে একটা ঝোড়া আসছে, তার জলগুলো পড়ছে নিচে।
জল, এটা পেরিয়ে যেতে হবে। এই যে আমরা প্রায় 1.5 কিলোমিটার মতো ট্রেক করলাম। রাস্তা খুব সহজ ছিল বলবো না। আমরা গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে প্রায় প্রবেশ করছি। এই প্রবেশদ্বার গঙ্গোত্রী মন্দির থেকে, গঙ্গোত্রী মায়ের মন্দির থেকে আমরা এই অবধি ট্রেক করে এলাম। এখানেই আমাদের চেকিং হবে, পারমিটগুলো দেখবে, ঠিকঠাক কাগজপত্র আছে কিনা সব কিছু দেখার পর এখান থেকে আমাদের শুরু হবে প্রধান ট্রেকিং। এই রাস্তাটা মেনলি ব্লু শিপ, যেটাকে স্থানীয় ভাষায় বলা হয় ভারল, এই ব্লু শিপ যাওয়ার রাস্তা। আমরা রাস্তায় হয়তো ব্লু শিপ দেখতেও পেতে পারি। তো এইখানে আমরা একটু বিশ্রাম নেব, নিয়ে আমাদের কাগজপত্রগুলো চেক করে নেব। এখান থেকে ভাগীরথী পিক দেখা যাচ্ছে। ভাগীরথী অনেকগুলো পিক, একসঙ্গে 3টে পিক আছে। তো এখান থেকে কিছু অংশ দেখা যাচ্ছে। ভাগীরথী 1, 2, 3, এখানে আমরা সামান্য কিছু দেখতে পাচ্ছি। हाँ अवश्य। हाँ हाय दिनेश, हम मेरा छोटा भाई है, एकदम सुशांत सिंह राजपूत की तरह दिख रहे हैं और वही हमारा गाइड है, हम लोगों को लेके जाएंगे। तो আমরা এবার এগোচ্ছি। চলো দিনেশ এগিয়ে যাই। চারিদিকে দুর্দান্ত ভিউজ। এই ক্যামেরায় বন্দি করলে এর ঠিক সৌন্দর্য বোঝানো যাবে না, যে কি সুন্দর সৌন্দর্য ক্যামেরায় বন্দি করলে ঠিক বোঝানো যাবে না। উফ, আজকের ওয়েদারটাও সুন্দর একদম। মানে এই যে পাইন গাছে ফল ধরেছে, কাল 2টো ছিঁড়েছিলাম, আবার রেখে দিয়ে এসছি। দিনেশ বলল আসার পথে আবার দেবে। এই যে ভাগীরথী চলেছে, আর ও সূর্যদেব অনেক ওপরে উঠে গেছে। আজকে আমাদের ওপর প্রসন্ন, এখনো পর্যন্ত মেঘের দেখা নেই। আমরা এগিয়ে চলেছি। এই রাস্তার পাশে চিরপাইনের গাছ, পাইনের গাছ, আরও অজানা গাছ আছে। এই গাছের নাম আমি ঠিক জানি না, কিন্তু এই গাছগুলো অনেক দেখতে পাচ্ছি, লাল লাল হয়ে রয়েছে। প্রজাপতি, ও হো হো হো, ও বিউটিফুল ভিউজ। এই যে একটা নালা, জলস্রোত, এটা ভাগীরথীতে গিয়ে মিশেছে এই জলস্রোতটা। এটা এখন পেরোবো। প্রচুর বোল্ডার রয়েছে, বোল্ডারের ওপর দিয়ে যেতে হবে। জল নালাটা পেরিয়ে এই যে সাবধানে পা ফেলতে হবে, না হলেই পড়বো উল্টে। কাল অলরেডি একবার পড়েছি, না পেরিয়ে গেলাম। এবার এই ধুলোবালির স্তূপ দিয়ে এগিয়ে যাচ্ছি। যে এই ভাগীরথী যাচ্ছে নিচে, এই যে পুরো উপত্যকাটা। এই যে চিরপাইনের গাছ, এই চিরপাইন ভীষণ আয়ুর্বেদিক গুণাগুণ সম্পন্ন একটি গাছ। এই গাছগুলো যখন অনেক মোটা হয়ে যায়, মানে বড় হয়ে যায়, তখন এর গুঁড়িটা মোটা হয়ে যায়, তখন এই গুঁড়িগুলো দিয়ে যে
কাঠের আসবাবপত্র বানানো হয়, সেগুলোকে খুব পবিত্র মানা হয়। আর এই গাছের ফল এগুলো দিয়ে ভেষজ ঔষধি তৈরি করা হয়। শ্বাসকষ্ট, পেট জ্বালা, অ্যাস্তমা আরও নানান ধরনের অসুখ বিসুখের নিরাময় করে। তো আমরা সামনে এগিয়ে চলেছি। সামনেই আমরা পাবো চির বাসা। ওখানে এই চির পাইন বেশি দেখতে পাবো। ন্যাচারালি 3.5 থেকে 4.5-এর মধ্যে এই হিমালয়ান রেঞ্জে আমরা চির গাছ বা চির পাইন দেখতে পাই। এই যে সামনে ভাগীরথী। টোটাল অঞ্চলটায় প্রচুর ছোট 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 ঝোড়া নেমে এসেছে, জলধারা আর কি। এই জলধারাগুলো ভাগীরথীকে পুষ্ট করেছে। ভাগীরথীর জল অনেক বৃদ্ধি করেছে। সামনে ভাগীরথী দেখা যাচ্ছে, আর ভাগীরথী 1, 2, 3 পিক। এই যে ভ্যালিটা, বর্ষার সময় ভ্যালিগুলোতে নানান ধরনের ফুল ফোটে। এই ধরনের এই গাছগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। নিচে আরও ছোট ছোট ভ্যালিতে ফুল ফুটে আছে। আর ওই যে দূরে রাস্তা, আমরা এগিয়ে চলেছি। এই যে এখান থেকে আর একটা জলধারা প্রবাহিত হয়ে আসছে। ওই যে ওই দূর থেকে আমরা এই জলধারাটা সাইড দিয়ে আস্তে আস্তে নামছি। এখানে না, এটা ভাগীরথী না, ভাগীরথী ওইটা। এটা একটা জলধারা আসছে, এর নাম বলতে পারবো না, পরে জানতে হবে, এখন আপাতত বলতে পারছি না। এই চলছি, আমরা এগিয়ে চলছি। এদিকে ও চলছে, এদিকে তাকাও একটু। বেচারা সানগ্লাস হারিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছিল। লাস্টে দিনেশের সানগ্লাসটা ওই পরে নিল। দিনেশ এখন সানগ্লাসবিহীন। প্রচণ্ড রোদ একদম ডিরেক্ট মুখে এসে পড়ছে। আজকের ওয়েদার এত ভালো, কল্পনাতীত। একটু হাওয়া নেই, আকাশটা যেমন নীল, এরকম নীল আকাশ কোনোদিন দেখিনি আমি। একটু হাওয়া নেই। এই সব যাচ্ছে এখান থেকে, নিচের দিকে নামছে। এখানটা অনেকটা চওড়া হয়ে গিয়েছে। আমরা পাহাড় থেকে অনেকটা নিচের দিকে নেমে এসেছি। আমরা এতক্ষণ পাহাড় বরাবর হাঁটছিলাম, পাহাড় থেকে নিচে নেমে আসছি, ভাগীরথীর অনেক কাছে চলে আসছি। এখানে এগুলো আসলে কিছুই না। একসময় তো ভাগীরথী গঙ্গোত্রী অবধি গোমুখ গুহাটা ছিল, অর্থাৎ ওই পর্যন্তই পুরো গ্লেশিয়ারটা ছিল। গ্লেশিয়ার গলতে গলতে মেল্টেড হতে হতে পিছনে সরে গিয়েছে, আর ডেব্রিসগুলো রেখে গেছে, যেগুলোকে আমরা মোরেন বলি সাধারণত। আসলে আমরা কিন্তু এই মোরেন দিয়েই হাঁটছি। হ্যাঁ, এই যে রিভারটা যাচ্ছে, এও হয়তো একটা সাব গ্লেসিয়ার হিসেবে, উপহিমবাহ হিসেবে ছিল। এখন এটাও গলে গিয়েছে, মেল্টেড হয়েছে। এরই ডেব্রিসগুলো দু সাইডে রয়েছে, মোরেন। এই মোরেনগুলোই মারাত্মক হয়ে থাকে, কারণ মোরেনের মধ্যে ছোট বড় পাথর, তার সঙ্গে ধুলো, কাঁকড়, পলি, এবং ড্রাই হয়ে গেলে এগুলো ভীষণ স্কিট করে, আর পড়ে যাওয়ার খুব ভয় থাকে, সাবধানে যেতে হয়। এই যে এটাও কোনো উপহিমবাহই ছিল, এখন মেল্টেড হয়েছে, দিয়ে কোনো না কোনো জায়গা থেকে আসছে, এসে ভাগীরথীতে মিশছে। এখানে আমরা একটা পুল পাবো, কাঠের একটা পুল আছে। এই যে
এই জলধারা, ও কি স্বচ্ছ জলধারা, দেখেই মনে হচ্ছে একটু খেয়ে নিই, কিন্তু এখন উপায় নেই। আমরা কাঠের পুল দিয়ে আসছি, পেরিয়ে গেছি। মোড়নের ওপর দিয়ে হেঁটে চলেছি। পাথরের সমুদ্র বলা যায়। শঙ্কু মহারাজ লিখে গিয়েছিলেন পাথরের সমুদ্র, এ ঠিক পাথরের সমুদ্র। হ্যাঁ, তার মানে ওপরে গ্লেশিয়ার আছে। সাতোপানতাল বিউটিফুল। আমি বসুধারা অবধি গেছিলাম। নেক্সট টাইম ইউটিউবার, আমি ইউটিউবার নই এমনি, আমি নেক্সট টাইম যাব। Actually, this trek is many person come here from Kolkata. Oh, really? Where are you come from? I'm half Polish, half Russian. Oh, half Polish and half Russian. I went to university in England. Oh, university in England. উনি পড়াশোনা করেন, উনি হাফ পলিশ হাফ রাশিয়ান। উনি এসছেন এখানে ট্রেক করতে। যাকে আমরা এগিয়ে যাই। ওই যে ওরা ওয়েট করছে পাথরের সমুদ্র পেরিয়ে, আমিও এগিয়ে চলেছি এখনই। এই যে এই একটা রেস্ট রুমের কাছে আমরা চলে এসেছি। চির গাছ দিয়ে ছাওয়া, এটা এখন বন্ধ আছে। আমরা চির বাসার কাছাকাছি প্রায় এসে গিয়েছি। এই চলেছে পথ, সরু পথ গিয়েছে বেঁকে। আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে এরকম দৃশ্য, এই যে বরফ আবৃত পাহাড়, তারই নিচে পাইনের বন। এর থেকে বোঝা যাচ্ছে এর উচ্চতা কতটা, কারণ পাইন বন যত দূর আছে তার মানে ওটা 4500 মিটার পর্যন্ত উচ্চতায় পাইন বন থাকবে। তারপরেই কিন্তু অ্যালপাইন গ্রাস, আর তারপরে স্নো। আমরা এখানে স্নো রয়েছে, এরকম পিক দেখতে পাচ্ছি, সুন্দর দেখতে লাগছে। আমাদের গন্তব্য এখন অনেক দূর, এগিয়ে চলেছি। এই যে চারিদিক ঘেমেও গেছি, যাকে আবার এগোই। ভাগীরথী শস্য শব্দে বেয়ে চলেছে। এই যে এখানে বেশ কয়েকটা ভুজ গাছ আছে। এই যে এটা হচ্ছে ভুজ গাছ। এই ভুজ গাছের বাকল, যেটাকে বলে ভুজপত্র, যখন পৌরাণিক যুগ ছিল সেই সময় এই ভুজের বাকল দিয়ে পেপার বানানো হতো, কাগজ, অর্থাৎ ওটাই পেপার হিসেবে ব্যবহার করা হতো। আর সংস্কৃতের যত মন্ত্র, সেই মন্ত্রগুলো এই বাকলের মধ্যে লিখে ভগবানের কাছে প্রার্থনা জানানো হতো। মানে সেই মন্ত্র দিয়ে ভগবানের কাছে নিবেদন করা হতো
এবং মন্ত্র লিখে আর কি, এবং সেগুলো ভগবানের কাছে প্রার্থনা হিসেবে রাখা হতো, মানে উইশ করা আর কি যাকে বলে। আমরা যেমন আমাদের মনের ইচ্ছা ভগবানের কাছে জানাই, তেমনি আর কি ভোজপত্রে সেগুলো লিখে ভগবানের কাছে জানানো হতো। এই সেই ভোজ গাছ। একটু এগিয়ে যাই, দেখি বাকল একটু ছিঁড়ে দেখানো যায় কিনা। এই যে ভুজের বাকল, যে বাকল, এইটাই ভোজপত্র। মানে এই বাকলের মধ্যে আগেকার দিনে লেখা হতো, অনেক বড় বড় বাকল বেরোয় লেখার জন্য। এই সেই ভুজের বাকল, এটাই পেপার হিসেবে ইউজ করা হতো। চিরবাসার জাস্ট ঢুকছি আমরা। এখানে নামার সময় বেশ অনেক নিচে খারাপ হয়ে মতো হচ্ছে, দেখি ওটা স্মুথলি আমরা নামতে পারি। রাস্তাটা বেশ বিচ্ছিরি বলা যায়, খুব ঝুড়ো ঝুড়ো মাটি, যখন তখন পাচ্ছে। এবার সাবধানে আমরা চলছি। এর সাথে বাবা চিরবাসা থেকে এই ছোট্ট একটা কাঠের পুলটা পার করবো, আমাদেরও এই পুলটাই পার করতে হবে। এটা চিরবাসা, বেশ হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। কুচি গাছের ডালপালা দিয়েই ছোট্ট ফুলটা তৈরি করা হয়েছে, যদিও বেশ শক্তপোক্তই বলে মনে হলো আমার। ভয়ের কিছু নেই, রিল্যাক্স চলে এসো। এখানে রাস্তা বলে কিছু নেই, পুরোটাই পাথরের, এবং ওই স্টোনগুলোকে আমরা রাস্তা হিসেবেই ব্যবহার করছি।
এটাই চিরবাসা। আমরা এখানে একটু বিশ্রাম নেব, কিছু খাওয়া দাওয়া করব। অসাধারণ জায়গা, ক্লান্তি সব মনে হচ্ছে দূর হয়ে গেল। এগুলো সব চির গাছ, অসংখ্য চির গাছ এখানে রয়েছে, তাই এই জায়গাটার নাম চিরবাসা। চিরবাসা পৌঁছে গিয়েছি এবং আমাদের লাঞ্চ সেরে নিয়েছি। প্রায় 1টা নাগাদ আমরা চিরবাসা পৌঁছেছি। এই যে চিরবাসা, কিচ্ছু নেই এখানে। কতগুলো টিনের কি বলবো স্ট্রাকচার রয়েছে, আর 2টো টিনের চালা রয়েছে, আর চির গাছ রয়েছে, এই যে চির পাইন। তো এই চির পাইনগুলো এখানে রয়েছে বলে এর নাম দিয়েছে চিরবাসা। চলে? হ্যাঁ চলো, টাইম হয়ে গেছে। দিনেশ বলছে চলো, আমরা চলতে থাকি। একদম ইউ শেপ ভ্যালি দেখো, এটা দেখে বোঝা যাচ্ছে এটা টোটালটাই হিমবাহ মাধ্যমে হয়েছে। হিমবাহের অবস্থানের ফলে এরকম ইউসেফ ভ্যালি তৈরি হয়। এই যে ভাগীরথী যাচ্ছে, আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই যে সেই পিকগুলো, এই একটা পিক, ওই আর একটা পিক। এখানে ভ্যালিটা চোখে পড়ার মতো, বেশ হলুদ, লাল, সবুজ, নানান ধরনের রং বেরঙি বাহারি গাছ। দেখতে খুব সুন্দর লাগছে এখানে, যে রং বেরঙি বাহারি গাছ রয়েছে। কিছুদিন আগে এই উপত্যকাটা আরো সুন্দর দেখতে লাগতো, এখন অনেক ফুলের গাছ তাদের ফুল ফুটিয়ে শুকিয়ে পড়েছে। খুব সুন্দর লাগছে পিকটা, একদম পিরামিডের চূড়ার একটা প্রকৃষ্ট উদাহরণ। আমরা একটা খুব সুন্দর জায়গায় এসেছি, ভুজবাসার প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখানে পাথর রয়েছে, মাটি আর পাথরের এই অংশটা। এখানে পাথরগুলো যখন তখন ঝরে পড়তে পারে, কারণ তবে এখন পড়বে না, কারণ সদ্য বৃষ্টি হয়েছে,
যখন একদম ড্রাই হয়ে যায় তখন পাথরগুলো ঝরে পড়ে। দেখুন ঠিক যেন গঙ্গোত্রী না, গোমুখ যাওয়ার প্রবেশদ্বার। হ্যাঁ, কি সুন্দর দুদিকে দুজন দাঁড়িয়ে রয়েছে। এগিয়ে যাই, আমার গাড়িটা এগিয়ে গেছে। এগুলো অদ্ভুত পাহাড়গুলো, অনেকটা যেন সেই পিঁপড়েরা বা উই পোকা যেরকম বাসা বানায়, ঠিক সেই রকম উইয়ের বাসার মতো, পিঁপড়ের বাসার মতো অদ্ভুত পাহাড়। রাস্তার নিচের দিকে সবাই নিচে চলে গেছে, এগিয়ে যাই। সামনে আর একটা ফুটব্রিজ, ওটা আমাকে পেরোতে হবে। ওরা সবাই পেরিয়ে চলে গেছে, আমি একা রয়ে গেছি। ব্লু শিপ স্পেশাল ক্রিয়েচার এখানকার। এখানে পাওয়া যায় ব্লু শিপগুলো। মাউন্টেন ব্লু শিপ, হিমালয়ান মাউন্টেন ব্লু শিপ। Oh ho, this is a beautiful creature, the Himalayan mountain blue ship. We are very lucky, সত্যি আমি খুব লাকি এরকম একটা ক্রিয়েচার দেখতে পেলাম। ব্লু শিপ, হিমালয়ান মাউন্টেন ব্লু শিপ, ভেরি বিউটিফুল। ওরা পাহাড়েই ঘাস খায়, অ্যালপাইন গ্রাস। চলে গিয়ে অনেক কটা আছে, অনেক কটা। Beautiful. এই যে ভুজবাসা আমরা পৌঁছে গেছি। আর ভাগীরথী পিক, ভাগীরথী 1, 2, 3, ভাগীরথী 1, 2, 3 পিক আমরা দেখতে পাচ্ছি সামনে। আজকে আমরা এই ভুজবাসাতে রাত্রি যাপন করব, মানে আমাদের রাত্রির নিবাস আজকে এখানে। দেখি দিনেশ আমাদেরকে কোথায় নিয়ে গিয়ে রাখে। আর এই যে খুব সুন্দর একটা ভিউজ এসেছে, একদম সোনালি। ও সূর্য ওঠার সময় যেরকম একটা সোনালি আভা, ঠিক তেমনি সূর্য যখন ডোবে তখনও একটা সোনালি আভা আকাশ জুড়ে, মানে পাহাড় জুড়ে আর কি। ও আর এই নীল আকাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চাঁদ। ও একদিকে সূর্যের রোদ ঝলমল সুন্দর ভাগীরথী ভগ্নিত্রয়, আর তার সঙ্গে এই চাঁদের কম্বিনেশন অপূর্ব অপূর্ব, এর তুলনা নেই। যাকে তুলে নিয়েছি, যাকে বলে সার্থক হলো এই 13 কিলোমিটার আমি যে হেঁটে এলাম। অনেক জায়গা ছিল যেগুলো দেখাতে পারিনি, মানে
স্টোন ফলিং জোন, প্রায় 3 কিলোমিটার এরিয়া স্টোন ফলিং জোন। মারাত্মক, মানে 2 ফিট মতো চওড়া রাস্তাও নেই, এবং নিচে খাদ, যখন তখন পাথর ঝরে পড়তে পারে, এইরকম জায়গা। বেশ ভয় লাগছিল। সেই জায়গা পেরিয়ে ভুজবাসা এলাম, আর এইরকম একখানা সুন্দর ছবি, মন ভরে গেল। ছোটবেলায় না, এখনও আমরা ছোটবেলায় পড়েওছি আর এখনও পড়াচ্ছি ছেলে মেয়েদেরকে। সেটা হলো যে ওটাকে আমরা কি বলি, ইনভার্সন অফ টেম্পারেচার, হ্যাঁ, বৈপরীত্য উষ্ণতা। তো এতক্ষণ আমি পাহাড়ের অনেকটা মাঝ বরাবর হাঁটছিলাম, মানে উপত্যকার ওপরের দিকে ছিলাম। আর যেই উপত্যকার নিচের দিকে নামতে শুরু করেছি আর সন্ধেও হতে শুরু করেছে, দেখছি নিচের দিকে টেম্পারেচার কমে গেছে, এখন রীতিমতো ঠান্ডা লাগছে। তখন ট্রেক করছিলাম বলে আর রোদও পড়ছিল বলে গরম ছিল, কিন্তু এই মাত্র ওখান থেকে নামলাম, এই ওপর থেকে এই মাত্র নামলাম, আর 2-5 মিনিটের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই যে আমি যদিও এখনও গায়ে কিছু দেইনি, কিন্তু খুব ঠান্ডা লাগছে। তো আজকে সেই বইয়ে পড়া আর এই প্রকৃত অভিজ্ঞতা, তার মধ্যে তো পার্থক্য আছেই। প্রকৃত অভিজ্ঞতাটা আমাদের হয়ে গেল। ও কি যে বিউটিফুল দেখতে লাগছে, ওহ মাগো, কি অসম্ভব সুন্দর পাহাড়, সম্ভব সুন্দর। এই যে ভুজবাসা, ও কি দেখতে লাগছে। এই যে প্রচুর রং বেরঙের টেন্ট রয়েছে। যারাই এখানে আসবে গোমুখ দর্শন করতে, তাদের ফার্স্ট ডেস্টিনেশন ভুজবাসা। এই যে অনেক আশ্রম রয়েছে, টেন্ট রয়েছে, ওখানে জিএমভি এর টেন্ট রয়েছে। যাই হোক, দারুণ দেখতে লাগছে। সব লোকাল লোকেরা এখানে আছে, তারাই এই ব্যবস্থা করে। टेंट में रहेंगे आप लोग, इस टेंट पे। এই টেন্টটা বেশ সুন্দর দেখতে, অনেক কটা টেন্ট এখানে রয়েছে। আমরা টেন্টের থেকে ভালো জায়গায় আছি, টেন্টের থেকেও ওই জায়গাটা ভালো আমার মনে হচ্ছে। অনেক কটা কটেজও আছে, ওখানে বোধহয় মিলিটারি ক্যাম্প আছে। মিলিটারি ক্যাম্পে প্রচুর মিলিটারি আছে। আজকে আসার সময় দেখেছি ওনারা যাতায়াত করছে। ও পাহাড়ে আগুন লেগেছে, ও আগুন লেগেছে। সব টেন্টে ঢুকে বিশ্রাম নিচ্ছে। আমরা 4টে নাগাদ পৌঁছেছি। আমরা ঘন্টা
ডেরেক বিশ্রাম নিয়ে এখন একটু বেরিয়েছি ভিউজগুলো দেখতে। এত ঠান্ডা যে আমাকে এরকম দেখাচ্ছে, প্রচন্ড ঠান্ডা। যে হাতে গ্লাভস পরেছি, ডান হাতটা ফাঁকা রেখেছি, নাহলে তো বাটন অন অফ করতে পারবো না। প্রচন্ড ঠান্ডা এখানে, -6 ডিগ্রি চলে যাবে। ওপরে গোমুখের ওপরে একখানা অমৃত গঙ্গা বলে একটা নদী ছিল, সেই নদীটা জমতে শুরু করেছে, তাই গোমুখে বলছে জল নেই। গোমুখ না, মানে ওই তপবনে। দেখি কালকে গিয়ে থাকার কি ব্যবস্থা হয়। এই হাওয়া দিচ্ছে, উপত্যকা বায়ু। যাই হোক, আবার একটু দেখে নি, তুলে নি ছবি। এগিয়ে চলেছি ভাগীরথীর দিকে। এই যে ভাগীরথীতে নদী পারাপারের একটা ব্যবস্থা আছে, এই যে দেখা যাচ্ছে। কালকে আমরাও এটাতে ঝুলে ঝুলেই ওপারে যাব। ওপার থেকে লোক সব আসছে, এখন ফিরছে। এগিয়ে যাই। এই যে এই টেন্টগুলো আরো সুন্দর দেখতে লাগছে। যে ডরমিটরি টেন্ট আছে। আমরা যেখানে আছি সেটাই বেস্ট। সিঙ্গেল টেন্ট। চলে এসছে, অনেক ভালো। আমি দেখলাম তো। চলে এসছে মালপত্র।
এতক্ষণ এই উপত্যকার বেশ ক্লিয়ার ছবি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই হিমবাহ যে দিকটায় আছে গোমুখ, সেখান থেকে একটা মানে কুয়াশা মতো প্রবাহিত হতে শুরু করেছে এবং গোটা উপত্যকায় এটা ছেয়ে যাচ্ছে। এই যে একটু আগে খুব পরিষ্কার ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে। আর এইদিকে সূর্যের আলো, প্রথম আলো পড়ে এই যে সোনার আভা নিতে শুরু করেছে পাহাড়গুলো। এই পাহাড়টা তো একদমই সোনালি আভা নিয়ে নিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এগুলো দেখার জন্যই তো আসা। খুব সুন্দর লাগছে। সূর্যের প্রথম আলোটা যখন পড়ছে তখন পুরো একদম মনে হচ্ছে যেন পাহাড় থেকে সোনা গলে পড়ছে। যে আমরা ট্রলিতে করে যাচ্ছি, একজন ট্রলি টানছে। बहुत रास्ता है। ট্রলি মাঝ রাস্তায় ঠান্ডা ঠান্ডা হাত জমে যাচ্ছে। দাঁড়িয়ে পড়েছে, আর পারছে না। এখনো অনেকটা বাকি আছে। আমরা ভুজবাসা বেরিয়ে এসছি ওই ট্রলি করে। মারাত্মক অভিজ্ঞতা আমার ট্রলিতে চাপার। মাঝখানে আটকে পড়েছিল। তারপর আমাদের গাইড দিনেশ নিচে নেমে যথারীতি নদী পেরিয়ে এপারে এসে দড়ি টেনে তারপর আমাদের এপাশে টেনে টেনে পৌঁছে দিয়েছে। আমি তো কোনো মতেই হাত লাগাতে পারিনি দড়িতে। আর এই যে ভুজবাসাকে দেখা যাচ্ছে, পুরো উপত্যকায় রোদ পেরিয়ে এসছে। এই যে গোটা উপত্যকাটা আমরা এগিয়ে চলেছি। খুব সুন্দর লাগছে, সূর্য উঠছে উপত্যকা জুড়ে। অপূর্ব সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্য। এই চলছি। এক ধরনের সাদা ফুল হয়ে রয়েছে। যাই, এগিয়ে চলি। আমরা প্রায় গোমুখের কাছাকাছি চলে এসেছি। এই যে নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে একটা বেলাভূমি মতো তৈরি হয়েছে। এই যে বালি, আর ওই যে দূরে মোড়েন দেখা যাচ্ছে। হিমবাহ বাহিত নুড়ি, পাথর সবই আছে, আর এখানে বালি জমেছে। এই যে দু সাইডে, এই যে এখানে খুব সুন্দর এই ছবিটা। বোঝা যাচ্ছে একটা প্রধান হিমবাহের উপত্যকা, আর দুদিক থেকে উপহিমবাহগুলো কি সুন্দর মিশেছে। খুব সুন্দর এর কি বলবো, এর ভূমিরূপটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে বরফ জমতে শুরু করেছে নদীর দুটো সাইডে। পুরো দু সাইড বরফ জমে রয়েছে, মাঝখান থেকে জল চলে যাচ্ছে। খুব সুন্দর লাগছে।
আমরা এগিয়ে চলেছি। আমাদের গাইড বললো প্রথমে তপবন, তারপরে গোমুখ। জানি না গোমুখ যখন দেখবো তখন দিনের আলো থাকবে কি না। যাই, গাইড যেটা বলবে সেটাই করতে হবে। বরফ জমা নদী, ওফ কি সুন্দর দেখতে লাগছে। নিচ থেকে জল চলে যাচ্ছে কুলো কুলো শব্দে, আর ওপরটা বরফ। দুর্ধর্ষ, এই অনুভূতি বোঝানো যাবে না। মারাত্মক একটা ট্রেক করে আমরা এই তপবনে এসে পৌঁছেছি। তপবনে মাউন্ট শিবলিং দেখা যাচ্ছে, ঠিক তার পেছনেই এই পাহাড়টা হচ্ছে মাউন্ট মেরু। আর এই যে এটা হচ্ছে ভাগীরথী সিস্টার্স, ঠিক আছে? এদেরকে আরও প্রমিনেন্ট দেখা যাচ্ছে। আর মাউন্ট শিবলিংকে তো একদম অপূর্ব দেখাচ্ছে, তুলনা হয় না। অনেক কষ্ট করে আমরা এখানে এসেছি, বলতে গেলে প্রাণ হাতে করে এসেছি। এখন আবার প্রাণ হাতে করে ফিরে যাব। বাবা, যাই হোক, এইটুকুই দেখার ছিল। তপবনে বাবার আশ্রম আছে, যাবো কি না বুঝতে পারছি না। ফিরে যাওয়ার প্ল্যানিংয়েই আছি। এই যে আমরা তপবনে চলে এসেছি, মাউন্ট শিবলিং, ভাগীরথী সিস্টার্স আর এই মাউন্ট মেরু দেখতে পাচ্ছি। নিচে, একদম নিচে যদি যাই আমরা, তাহলে দেখতে পাবো গঙ্গোত্রী গ্লেশিয়ার। আমরা ওই নিচ থেকেই এলাম, গ্লেশিয়ারের একদম গা ঘষে আমরা এতটা উপরে খাড়াই পথ বেয়ে এসেছি। ওই যে দেখা যাচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার। আমরা রাস্তাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনোভাবেই আমরা আর মোবাইল বার করতে পারিনি। এই যে গঙ্গোত্রী গ্লেশিয়ারটা উপর থেকে এরকম দেখতে, প্রচুর নুড়ি কাকর বালি, নিচে বরফ চাপা পড়ে আছে, আর সেইটা গলে বেরিয়ে আসছে। ওই যে দেখা যাচ্ছে, ওই যেখানটা জল জমে আছে ওখানেই গ্লেশিয়ার স্নাউটটা রয়েছে, টার্মিনালটা রয়েছে আর কি। তো আমরা ওটা পরে না, নিচে যখন নামবো তখন দেখব। আমরা আগেই উঠে এসেছি, নইলে দেরি হয়ে যাবে, আমরা আজকেই নামবো। তো এই যে গ্লেশিয়ার গঙ্গোত্রী, আমরা ভাবি গ্লেশিয়ার মানে পুরো বরফ, তা নয়। বরফটা নিচে, তার উপরে ধুলো বালি পাথর, মানে ডেব্রিস যেটাকে আমরা ইংলিশে বলে থাকি, সব কিছু নিয়ে বসে রয়েছে। নিচে বরফের বিশাল স্তূপ, আর উপরটাতে শুধু ধুলো বালি এই সমস্ত। তপবনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য এখন নেই, কারণ শীত পড়তে শুরু করেছে। আর তার জন্য এখানে যে সবুজ ঘাসগুলো ছিল, এই ঘাসগুলো সব আস্তে আস্তে মরে গিয়েছে। দেখো, শুকনো ঘাস। আর এখানে একটা নদী ছিল, এই নদীটার নাম ছিল অমৃতগঙ্গা, অনেকে শিবগঙ্গাও বলে, যেহেতু মাউন্ট শিবলিংয়ের ওখান থেকে বেরিয়ে এসেছে। এই নদীটা পুরো শুকিয়ে গিয়েছে, কারণ ওখানে যে গ্লেশিয়ার থেকে এটা বেরোচ্ছিল, কোনোভাবে হয়তো সেটা জমেছে, যার জন্য এই নদীটা একদম শুকিয়েছে। এই গঙ্গা নদী থেকেই জল যেত। এখানে বাবার আশ্রম রয়েছে, সেই মৌনি বাবার আশ্রম, অনেকটা দূর, আমরা অত দূর যাব না। ওই মৌনি বাবার আশ্রমে অনেকেই থাকে, এখানে টেন্টও ফেলে, কিন্তু যেহেতু জল একদম নেই, শুকনো জলের খুব অভাব এখানে, মানে পানীয় জলের বিশাল অভাব,
তার জন্য এখানে স্টে করতে পারবো না আজকে, আমাদের আজকেই ফিরে যেতে হবে। এই যে অমৃত গঙ্গা পুরো শুকিয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে যে জলপ্রবাহ আসে, এই জলপ্রবাহ গিয়ে আবার ভাগীরথীতে মেশে। এটা একটা ভাগীরথীর নেকটার রিভার বলা যেতে পারে, মানে ভাগীরথীকে এই জলটা গিয়ে পুষ্ট করে। যাই হোক, এই মুহূর্তে এটা শুকিয়ে গিয়েছে আর বরফও পড়তে শুরু করে দিয়েছে চারিদিকে। আর কিছুদিনের মধ্যেই এখানে পুরো বরফ ঢেকে যাবে, হয়তো 3-4 দিনের মধ্যেই। সেই জন্য এখান থেকে সবাই নেমে যাচ্ছে, আমরাও এখানে স্টে করব না। আর ওই যে দূরে এগুলো সব গ্লেশিয়ার, এই যেখান থেকে একটা গ্লেশিয়ার নামছে, সব এসে ভাগীরথীতে মিশছে। হ্যাঁ, ভাগীরথী মানে গঙ্গোত্রী গ্লেশিয়ারে মিশছে। এরকম প্রচুর গ্লেশিয়ার। এগুলো আমরা যে পাহাড়টা থেকে উঠে এলাম, মারাত্মক পাহাড় ছিল, স্টোন ফলিং হচ্ছিল, আমরা মানে খুব ভয়ে ভয়ে আসছিলাম, মানে মোবাইল তো বার করার কথা আমি ভুলেই গেছি, এতটাই। আর এই যে চারিদিকে এইরকম পাহাড়, মানে এইসব পাথরে ভর্তি। এসব জায়গায় আসা মানে সত্যি দেখতে যেমন সুন্দর লাগছে, খুব ভালো, কিন্তু প্রাণ হাতে করে নিয়ে আসা অনেক অনেক কষ্ট। আমি কাউকে বলবো না তোমরা এসো, আমি নিজে বুঝতে পারিনি এত কষ্ট, এবং ফিরবো কিভাবে আমি জানি না। পা একবার স্কিড করে নিচে চলে গেলে আর দেখতে হবে না, ঝুড়ো মাটি, ভীষণ পা স্কিড করছে। যাই, আপাতত ফেরার রাস্তা ধরি। আমরা এখানে যা কিছু দেখছি টোটালটাই হিমবাহ। এই যে গঙ্গোত্রী হিমবাহ, আর আমরা যে এখান থেকে নামলাম এটাও হিমবাহ। সত্যি দিনেশ আমাকে কিভাবে যে নিয়ে এলো হাত ধরে ধরে। এই যে হিমবাহের ভেতরটা, এই বরফ, এই যে এত বরফ, আর এই বরফগুলো গলে গলে পড়ছে। এই যে কি ভীষণ, এই পুরোটাই এই এত অবধি টোটাল 27 কিউবিক কিলোমিটার এরিয়া জুড়ে এই গঙ্গোত্রী হিমবাহ। এবং শুধু গঙ্গোত্রী হিমবাহর এই অংশটাকে গোমুখ বলা হয়, কারণ একসময় কোনো এক রাখাল বালক তার গরু হারিয়ে ফেলেছিল, আর সেটা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। এখানে এসে এই হিমবাহের এই স্নাউটটা দেখে ওর গোমুখ কথাটা মনে হয়েছিল, সেই জন্য এই হিমবাহের নাম গোমুখ। এটা একসময় প্রায় গঙ্গোত্রীর কাছে ছিল, যেখানে গঙ্গোত্রী মায়ের মন্দির, কিন্তু মেল্টেড হতে হতে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে এখন এইখানে এসে অবস্থান করছে। প্রতি 70 বছরে বলছে 1 কিলোমিটার করে গঙ্গোত্রী মেল্টেড হয়ে যাচ্ছে, পিছনে সরে যাচ্ছে। আর এই ধরনের স্নাউট সব জায়গায় তৈরি হয়। এই যে টার্মিনালটা, হ্যাঁ, এইটা কিন্তু সব হিমবাহে তৈরি হয় না। এই হিমবাহে তৈরি হয় রিজন হচ্ছে এই হিমবাহের নিচটাতে পুরো বরফ অবস্থান করছে। এই যে এখানে দেখতে পাবে, এখানে পুরো বরফ, এই যে, হ্যাঁ, পুরো বরফের চাই। এর ওপরে রয়েছে নেভে ফার্ন, একদম তার ওপরে কিছু ডেব্রিস রয়েছে। এবার এটা কিন্তু মুভ করছে, হ্যাঁ, এই হিমবাহটা কিন্তু মুভ করছে, আমরা বুঝতে পারছি না, ও মুভ করছে। আর যখন ওপরের অংশ আগে মুভ করে আর নিচের অংশ পরে মুভ করে হিমবাহের, তখন এই ধরনের স্নাউট তৈরি হয়। ওপরের অংশটা আগে চলে এসেছে আর নিচের অংশটা তুলনামূলক কম গতিশীল, সেই ক্ষেত্রে এই ধরনের এরকম গুহা বা এরকম টার্মিনাল বা স্নাউট তৈরি হয়।
গ্লেশিয়ার স্নাউট। যাই হোক, খুব ভালো লাগছে আমার। এই যে মাঝখানে বরফ পড়ে আছে, না এটা পাথর, এইখানে একটা বরফের চাই পড়ে আছে, এই যে গলে গলে আসছে সব। আর ওখানে তো প্রচুর ভেতরটায়। ঠিক আছে, এই অবধি থাকলো।